নমস্কার বন্ধুরা, আজ প্রায় দুদিন পরে ভিডিও করছি। আপনাদেরকে স্বাগত জানাই আমার এই ভিডিওতে। দুদিন পরে ভিডিও করছি কারণ বেশ কিছুটা সমস্যার মধ্যে রয়েছি আর কাজে ব্যস্ততায় সমস্ত কিছু নিয়ে আর ভিডিও করা হয়নি। তবে হ্যাঁ, কিছু কিছু আপডেট আপনাদেরকে আমি কমিউনিটি সেকশনে, আমার ফেসবুক পেজে সেখানে দিয়েছি। তো আজকে দুদিন পরে ভিডিও করতে এসেছি। দুদিনে বেশ কিছু আপডেট নিয়েই আজকের ভিডিও হবে, প্লাস আমার কাছে এই মুহূর্তে যে খবর রয়েছে সেগুলো নিয়ে আজকের এই ভিডিও। অতি অবশ্যই সেগুলো ম্যাক্সিমামটাই ইস্ট বেঙ্গল রিলেটেড খবর হবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন যে ইস্ট বেঙ্গল ডিফেন্স এবং মাঝমাঠ শক্ত করার জন্য কিন্তু একের পর এক ভারতীয় প্লেয়ারদেরকে সাইন করিয়েছে, যাদের কথা আমি এর আগেও আমার ভিডিওগুলোতে বলেছি যে এরা আসছেন বা আসতে পারেন, সম্ভবত আসবেন। তো তাদের মধ্যে অন্তত দুজন মিলেই গিয়েছে। মার্থন রায়না, যিনি গতবার আই লিগে খেলেছিলেন এবং আই লিগে বেশ ভালো তার ডিফেন্স কোয়ালিটি, তার হাইট অসম্ভব ভালো, 6 ফুট 2 ইঞ্চি মতন লম্বা। এই সেন্টার ব্যাককে নেওয়া হয়েছে। ইস্ট বেঙ্গলের বেঞ্চ যেমন শক্ত হয়েছে, পাশাপাশি ইস্ট বেঙ্গলের ডিফেন্স শক্ত করার জন্যই তাকে নিয়ে আসা হয়েছে। এর পাশাপাশি আমরা জানি যে মিজোরামের ফুটবলার রামসাঙ্গা, তাকেও নিয়ে আসা হয়েছে। মাঝমাঠের প্লেয়ার, মোটামুটি তিনি ডিফেন্সিভ মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন। তো ইনিও আই লিগ থেকেই উঠে এসেছেন, রিয়েল কাশ্মীরের ফুটবলার ছিলেন। তো তাকে ইস্ট বেঙ্গল নিয়ে এসেছে। এদের দুজনের সঙ্গেই কিন্তু ৩ বছর করে চুক্তি হয়েছে। ৩ বছর এরা থাকবেন, কারণ ইস্ট বেঙ্গলের যে, যদি আমরা বলি স্বদেশীয় মাঝমাঠের প্লেয়ার, একদিকে সৌভিক, অন্যদিকে জিকসন রয়েছেন। তো সৌভিক বা জিকসন, সৌভিকের বয়স হচ্ছে আস্তে আস্তে, জিকসন গত বছর প্রচুর ঢাকঢোল পিটিয়ে প্রচুর টাকা নিয়ে তিনি ইস্ট বেঙ্গলে এসেছিলেন, কিন্তু আশানুরূপ খেলতে পারেননি। তো সেই কারণেই আরেকজন ফুটবলারকে মাঝমাঠে নিয়ে আসা হয়েছে, তার সঙ্গে ৩ বছরের চুক্তি করা হয়েছে। বয়সটাও কম রামসাঙ্গার, ফলত ইস্ট বেঙ্গলের বেঞ্চ যেমন শক্ত হলো, এবার যদি রামসাঙ্গা অস্কার ব্রুজোর নজর কাটতে পারেন, হতে পারে তিনি প্রথম একাদশেও চলে আসতে পারেন। সেক্ষেত্রে কিন্তু জিকসন এবং সৌভিকদেরকে কিন্তু বেঞ্চে বসতে হতে পারে। তো রামসাঙ্গা আসাতে ইস্ট বেঙ্গলের মাঝমাঠও আরেকটু শক্তিশালী হলো, এটা বলাই বাহুল্য। ইস্ট বেঙ্গল কিন্তু ইতিমধ্যেই তাদের ৬ জন বিদেশিকে কনফার্ম করে ফেলেছেন। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে ইস্ট বেঙ্গল হিজাজি এবং মাদি তালালদেরকে থ্যাংক ইউ বলতে চলেছেন, কিন্তু এখনো বলছে না তারা। তবে আরেকটা বিষয়, ইস্ট বেঙ্গল এই যে নতুন নতুন ফুটবলারদেরকে সাইন করানো হচ্ছে, অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্ট গুলো হচ্ছে না, যে ছোট ছোট ভিডিও গুলো করা হচ্ছে রিলস টাইপের, অসম্ভব ভালো ভিডিও করছে। তাদের যে মিডিয়া সেকশনে যারা কাজ করছেন তারা কিন্তু খুব ভালো কাজ করছেন এবং খুব ভালো সুন্দর করে এদেরকে রিপ্রেজেন্ট করে আমাদের মতন সমর্থকদের সামনে নিয়ে আসা হচ্ছে। তো এখন দেখা যাক যে এই জৌলুসটা খেলার মাঠে পাওয়া যায় কিনা, যে রং চঙে যে জৌলুস, যে সুন্দর প্রেজেন্টেশন দেখানো হচ্ছে, এরকম সুন্দর গুছিয়ে ইস্ট বেঙ্গল খেলে কিনা সেটার অপেক্ষায় থাকবো। তো ইস্ট বেঙ্গল যে ৬ জন বিদেশিকে কনফার্ম করে ফেলেছে অলরেডি, তাদের নামও ঘোষণা হচ্ছে। হতে পারে আজকালের মধ্যে ১ জন ২ জন করে নাম, বিদেশিদের নামও ঘোষণা হয়ে যাবে, যাদের মধ্যে ইতিমধ্যেই বলবো আপনারা জেনেই গিয়েছেন, তবু একবার ফর্মালিটি মেনটেন করতেই হয়। এক মিগুয়েল ফিগুয়েরো, ২ জন তো ছিলেনই, দিমি এবং সাউল ক্রেসপো। পাশাপাশি রশিদ আহমেদ, তিনি রয়েছেন। মোহাম্মদ রশিদ, প্যালেস্টাইনের এই ফুটবলার। দেন বলা যেতে পারে এই ফুটবলারটিকে নিয়ে আসা হয়েছে, যে যাকে আমরা জানি যে স্ট্রাইকার, মরক্কান স্ট্রাইকার হিসেবে যাকে খেলানো হবে, হামিদ আহাদাত এবং কেভিন সিভেলে। তাহলে কজন হলো? আবার শুরু থেকে যদি একটু কাউন্টিং করে বলি, মিগুয়েল ফিগুয়েরো, দিয়ামান্তাকোস, সাউল ক্রেসপো, হামিদ আবিদাদ, কেভিন সিভেলে এবং মোহাম্মদ রশিদ। এই এই যে ৬ জন বিদেশি ইস্ট বেঙ্গলের কনফার্ম হয়ে গিয়েছে মোটামুটি। এবার দেখা যাক এই দুজনকে কি থ্যাংক ইউ বলে নাকি ডি রেজিস্টার করে রেখে দেওয়া হয় হিজাজি মাহের এবং মিগুয়েল ফিগুয়েরোকে। যদিও শোনা যাচ্ছিল যে মিগুয়েল নাকি চেন্নাইতে জয়েন করবেন, তবে জয়েন করলে তিনি কবে মাঠে নামতে পারবেন সেটা নিয়ে তো আশঙ্কা রয়েছে। হিজাজি কিন্তু বল পায়ে প্র্যাকটিস শুরু করেছিলেন। তবে ইস্ট বেঙ্গল এই যে ৬ জন বিদেশিকে তারা কনফার্ম করেছে, এদের মধ্যে কিন্তু বেশিরভাগ ফুটবলারকেই কিন্তু ইস্ট বেঙ্গল চাইছে ডুরান্ড কাপে খেলিয়ে নিতে। ইস্ট বেঙ্গল সিনিয়র টিমটার প্র্যাকটিস শুরু হয়ে যাচ্ছে ১২ই জুলাই থেকে, অর্থাৎ ঠিক কাল থেকেই এই সিনিয়র টিমের প্র্যাকটিস শুরু হয়ে যাবে। শুরুতে বিনো জর্জ তিনিই প্র্যাকটিস করাবেন ফুটবলারদেরকে, অর্থাৎ যারা ভারতীয় সিনিয়র টিমের, মানে ভারতীয় প্লেয়াররা রয়েছেন ইস্ট বেঙ্গলের সিনিয়র টিমে, তারা প্র্যাকটিসে যোগ দেবেন। আস্তে আস্তে বিদেশিদের
ভিসা, পাসপোর্ট এই সমস্ত সমস্যাগুলো মিটে গেলে তারাও আস্তে আস্তে চলে আসবেন। অস্কারও ইন বিটুইন চলে আসবেন। কারণ ডুরান্ড কাপে ইস্ট বেঙ্গলের ম্যাচ রয়েছে 23শে জুলাই। উদ্বোধনী ম্যাচটাই খেলতে হবে ইস্ট বেঙ্গলকে। তো সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল খেলবে ডুরান্ড কাপে। এই গ্রুপে রয়েছে ইস্ট বেঙ্গল। যথেষ্ট দুর্বল গ্রুপ বলা যেতে পারে, বা ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ যারা তেমন শক্তিশালী নয়। প্রতি ইস্ট বেঙ্গলের সামনে কিন্তু ডুরান্ড চ্যাম্পিয়ন হওয়ার বড়সড় সুযোগ রয়েছে। এখন সেটা ইস্ট বেঙ্গল কতটা কাজে লাগাতে পারবে সেটা একটা বড় বিষয়। ইতিমধ্যেই আমরা জানি যে রিজার্ভ টিমটা তারা প্র্যাকটিস করছে। তাদের সঙ্গে জেসিনটিকে তারা চোট ছিল, কিন্তু জেসিন আস্তে আস্তে ভালো হচ্ছে। এই জেসিনকে কিন্তু ডুরান্ডে খেলানো হতে পারে এমন একটা সম্ভাবনার কথা শোনা গিয়েছে। ডেভিড এরা তো রয়েইছেন, দিয়ামান্তাকোস, ডেভিড। এবার যদি দেখা যায় যে 23শে জুলাইয়ের মধ্যে সবাই এসে পৌঁছলেন না, স্ট্রাইকার এলেন না কেউই, তো ডেভিড তো রয়েছে। ডেভিড যথেষ্ট ভালো ফুটবলার। এডউইন রান্ডিলডেকা রয়েছে। তো এই ফুটবলার গুলোকে নিয়েই কিন্তু ইস্টবেঙ্গল ডুরান্ড কাপের অভিযান শুরু করছে। ডুরান্ড চ্যাম্পিয়ন হতে চায়, সেই কারণে কিন্তু একেবারে মরিয়া হয়ে লড়াই করছে। কারণ ইস্টবেঙ্গল চাইছে যে বছরের শুরুতে একটা ট্রফি তুলে নিতে। দীর্ঘদিন ট্রফি নেই, ফলত লাস্ট কার্লোস কুয়াদ্রাতের আমলে সুপার কাপ জিতেছে ইস্টবেঙ্গল। তাই ইস্টবেঙ্গল চাইছে একটা ট্রফি ঘরে তুলে নিতে বছরের শুরুতেই। আইএসএল হবে ধরে নিয়েই কিন্তু ফ্র্যাঞ্চাইজি টিমগুলো প্রত্যেকে তারা টিম বানানো শুরু করেছে। মানে তাদের গতিবেগ বেড়েছে বলা যেতে পারে। অপরদিকে মোহনবাগান তারা তাদের এই জুনিয়র সিনিয়র মিলিয়েই কিন্তু ডুরান্ডে খেলাবে। ইতিমধ্যেই সিনিয়র টিমের দুজন তারা জুনিয়র টিমটার সঙ্গে বা রিজার্ভ টিমটার সঙ্গে প্র্যাকটিসে যোগ দিয়েছেন। কেয়ার নাসিরি, যিনি আবারও মোহনবাগানে ফিরে এসেছেন, এবং তাদের যে ডিফেন্সের ফুটবলার যিনি ভারতীয় দল থেকে আন্ডার 23 দলে ছিলেন, সেই দীপেন্দু বিশ্বাস, তিনিও কিন্তু জুনিয়র টিমটার সঙ্গে জয়েন করেছেন প্র্যাকটিসে। শোনা যাচ্ছে আরো বেশ কিছু সিনিয়র টিমের প্লেয়ার তারাও চলে আসবেন, এবং যাদের মধ্যে অনেকজনকে হয়তো এই কলকাতা লিগেও খেলানো হতে পারে। এবার যদি আসা যায় যে ভারতীয় কোচ, ইন্ডিয়ান টিমের কোচ কে হবেন? আপনারা ইতিমধ্যেই জানেন গতকালই দেখা গিয়েছে যে ফিফা র‍্যাঙ্কিং এ ভারতের কতটা অবনতি হয়েছে, ১২৭ থেকে ১৩৩, এবং আগামী দিনে যদি ভারত আরো বিদেশি টিমগুলোর সাথে না খেলে এবং যদি দেখা যায় সেই খেলাতে আশানুরূপ ফলাফল হচ্ছে না, মানে জিততে পারছে না ভারত, তাহলে কিন্তু এই র‍্যাঙ্ক আরো নিচের দিকে যাবে। তো সেই কারণে এখন এআইএফএফ এর উচিত যে খুব দ্রুত কোচকে বেছে নেওয়া, এবং সেই কোচের কি মর্জি হবে জানি না। সেই কোচ যদি চান তো আরো বেশি করে ফ্রেন্ডলি ম্যাচ, ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলা উচিত ভারতীয় দলের র‍্যাঙ্ককে ঠিক করতে গেলে। এবার আসা যাক যে কোচ কে হবেন। কোচের পদের জন্য নাকি অনেকে অ্যাডভার্টাইজমেন্ট দেখে অনেকে এপ্লাই করেছেন। 13 জুলাই শেষ দিন। তো শেষ দিন না আসা পর্যন্ত বোঝা যাবে না যে কে এপ্লাই করেছেন। তো এদের মধ্যে বেশ কয়েকজনের নাম জানা যাচ্ছে, যেমন সঞ্জয় সেন কিংবা আ হাওয়াজ, তিনি এপ্লাই করেছেন। আরো বেশ কিছু আইএসএল এর ক্লাবের কোচ তারা এপ্লাই করেছেন। মোহামেডানের যিনি কোচ ছিলেন চেরনিসভ, তিনি নাকি এপ্লাই করেছেন। তো এদের মধ্যে হাবাস তিনি নিজেকে দাবি করেছেন যে তিনি বেস্ট কোচ হবেন যদি তাকে কোচ হিসেবে বেছে নেওয়া হয়। তো সেটা তো এখন টেকনিক্যাল কমিটি তাদের পরীক্ষা-টরীক্ষা নেবে, কি নেবে সেটা তারা বাছাই করবে। তবে হ্যাঁ, এটা ঠিক যে হাবাস যদি হয়, মন্দ তো হবেই না। হাবাসের মতন কোচই দরকার ভারতীয় টিমটার এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে এই হাবাসের মতন কোচদেরকেই দরকার। হাবাস বা সঞ্জয় সেন। এবার টেকনিক্যাল টিমের বা টেকনিক্যাল কমিটিতে যারা রয়েছেন তাদের কিছু মনোভাব জানা গিয়েছে। তারা কিন্তু চাইছেন যে সঞ্জয় সেনকে কোচ করতে। এর অনেকগুলো কারণ রয়েছে। এক, সঞ্জয় সেন যথেষ্ট ভালো মানের কোচ। তিনি পরীক্ষায় বহুবার বসেছেন, পাসও করেছেন, যোগ্যতার সঙ্গে পাস করেছেন। মোহনবাগানকে চ্যাম্পিয়ন করেছেন। মোহনবাগান, এটিকে মোহনবাগান যখন ছিল তিনি অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন। প্লাস এই কিছুদিন আগে বাংলা দলকে সন্তোষ ট্রফি এনে দিয়েছেন। আবারও বাংলা দলের কোচ তাকেই নির্বাচিত করা হয়েছে। ইতিমধ্যে আ আমাদের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি ঘোষণা করেছেন যে এবারও সঞ্জয় সেনই থাকবেন। তো সঞ্জয় সেনের মতন যোগ্য ভারতীয় কোচ সত্যি খুঁজলে খুবই কম পাওয়া যাবে। তবে হ্যাঁ, সঞ্জয় সেনের ইন্টারন্যাশনাল এক্সপোজার সেভাবে নেই। আন্তর্জাতিক ক্ষেত্রে তিনি কোনো ক্লাবের বা কোনো দেশের সঙ্গে কোচিং করিয়েছেন, কোনো দেশের কোচিং টিমে ছিলেন, এমন কোনো অভিজ্ঞতা নেই যেটা সঞ্জয় সেনের জন্য পয়েন্ট কম হয়ে যাবে। কিন্তু আদারওয়াইজ সঞ্জয় সেনকে দেখতে গেলে তিনি চিপেস্ট কোচ হতে পারেন। তাকে নিতে গেলে প্রচুর পয়সা খরচা করতে হবে না এআইএফএফ কে। এআইএফএফ এর এমনিতেই ভারে মা ভবানী। তো হাবাস বা অন্যান্য বিদেশি কোচদেরকে বহন করাটা খুব কঠিন হবে কল্যাণ চৌবেদের জন্য। সেই কারণেই কিন্তু আমার মনে হয় যে সঞ্জয় সেন অনেক দিক থেকে এগিয়ে রয়েছেন কোচ হওয়ার ক্ষেত্রে।
আপনাদের কি মনে হচ্ছে? আপনারা অনেকবার জানিয়েছেন, তো প্লিজ আরো একবার কমেন্ট বক্সে গিয়ে জানাবেন। এবং ডুরান্ড কাপে আপনারা কাকে মনে করছেন যে কে এগিয়ে থেকে শুরু করবে, চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার কারা বলে আপনাদের মনে হচ্ছে? তো প্লিজ কমেন্ট করবেন। অনেকদিন পরে ভিডিও দিচ্ছি, তো প্লিজ কমেন্ট করবেন। থ্যাংক ইউ।